জ্ঞানদেব কোচিং সেন্টারে স্বাগতম। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের ইলিয়াস গল্পটি সম্পর্কে আলোচনা করব। ইলিয়াস গল্পটি লিখেছেন লিও টলস্টয়। লিও টলস্টয়ের জন্ম 9 সেপ্টেম্বর 1828 খ্রিস্টাব্দ, মৃত্যু 20 নভেম্বর 1910 খ্রিস্টাব্দ। লিও টলস্টয়ের সম্পূর্ণ নাম কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয়। তিনি একজন রুশ সাহিত্যিক ছিলেন। ইলিয়াস গল্পটি লিও টলস্টয়ের 23 টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয়। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। গল্পটি আলোচনা করার আগে একটুখানি আমরা গল্পের মূল যে বিষয়বস্তু সেটা সম্পর্কে একটু জানব। উফা প্রদেশে ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগির বাস। প্রথম দিকে তার সম্পত্তির পরিমাণ তেমন ছিল না। তার সম্পত্তি বলতে 7টি ঘটকি, 2টি গরু, 20টি ভেড়া। কিন্তু দীর্ঘ 35 বছর পরিশ্রম করার পর তার সম্পত্তির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়াতে পরিণত হয়। প্রতিপত্তি বাড়ে, বাড়িতে অতিথির সমাগম বাড়ে, অতিথি পরায়ণ হিসাবে ইলিয়াসের সুখ্যাতি বাড়ে। ভাগ্যের পরিহাসে ইলিয়াসের বড় ছেলে মারামারিতে মারা যায়। ছোট ছেলে ঝগড়াটে বউ আনার পর বাবার অবাধ্য হয়ে ওঠায় বিতাড়িত হয়, তার মেয়েটিও মারা যায়। ছোট ছেলেটিকে সম্পত্তির ভাগ দিয়ে দেওয়া, মড়ক, দুর্ভিক্ষ ও খাদ্যাভাবে পালিত পশুদের মৃত্যুর কারণে সর্বস্ব বিক্রি করে ইলিয়াস সম্পত্তি হারিয়ে সর্বহারা হয়ে পড়ে। ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগি দুইজন একাকী হয়ে যায়। নিঃস্ব স্বজনহীন বৃদ্ধ দম্পতি মোহাম্মদ শাহ নামক এক প্রতিবেশীর করুণায় তার বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে। মোহাম্মদ শাহর বাড়িতে একদিন অতিথি এলে তাদের আপ্যায়নের দায়িত্ব বর্তায় ইলিয়াসের ওপর। অতিথিদের সামনে ইলিয়াসের প্রতি মোহাম্মদ শাহ দৃষ্টি আকর্ষণ করান ও তার দুরবস্থার কথা জানান। অতিথিরা ইলিয়াসের কাছে তার জীবনের উপলব্ধির কথা জানতে চাইলে ইলিয়াস দম্পতি জানান, ধনী অবস্থায় সুখের সন্ধান না পেলেও ভাড়াটে মজুরের জীবনে তারা সত্যিকারের সুখ খুঁজে পেয়েছে। এটাই হলো ইলিয়াস গল্পের মূল বিষয়বস্তু। এবার আমরা ইলিয়াস গল্পটির প্রতিটা লাইন ধরে ধরে ব্যাখ্যা করব এবং বিশ্লেষণ করব। ইলিয়াস লিও টলস্টয়। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। উফা প্রদেশ বলতে সোভিয়েত রাশিয়ার বাস্কোরতোস্তানের সদর শহরকে বোঝানো হয়েছে। বাস্কির বাস্কির বলতে মূলত তুর্কিদের একটি উপজাতি। তাহলে যে প্রথম লাইন পেলাম সেখান থেকে একটা শর্ট কোশ্চেন প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয়। উফা প্রদেশে কে বাস করত? ইলিয়াস বাস করত। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। 7টা ঘটকি, 2টো গরু, 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। তাহলে ইলিয়াসের বিয়ের 1 বছর পরে ইলিয়াসের বাবা মারা যায়। সেই সময় তার অবস্থা না ধনী না গরিব। এই সময় তার সম্পত্তির পরিমাণ 7টা ঘটকি, 2টো গরু, 20টা ভেড়া। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। তাহলে তাহলে ইলিয়াসের প্রতি বছর অবস্থার উন্নতি হওয়ার কারণ কি? ইলিয়াস এবং তার স্ত্রী সবার আগে ঘুম থেকে ওঠে এবং সবার পরে ঘুমোতে যায়। তারা প্রচুর পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত। তাই তাদের অবস্থা প্রতি বছর
উন্নতি হতে থাকে। এইভাবে ৩৫ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। কত বছর পরিশ্রম করে? ৩৫ বছর পরিশ্রম করে। তখন তার ২০০ ঘোড়া, ১৫০ গরু-মোষ আর ১২০০ ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়া দেখাশোনা করে ভাড়াটে মজুরানীরা দুধ, দই, কুমিস, মাখন আর পনির তৈরি করে। তাহলে ইলিয়াসের বাড়িতে ভাড়াটে মজুররা কি কাজ করত? গরু ঘোড়া দেখাশোনা করত। আর ভাড়াটে মজুরানীরা কি কাজ করত? দুধ দুইত, কুমিস, মাখন, পনির তৈরি করত। মোট কথা ইলিয়াসে তখন খুব বলবলাও। পাশে সকলেই তাকে ঈর্ষা করে। বলবলাও শব্দের অর্থ কি? প্রভাব প্রতিপত্তি, অর্থাৎ নাম ডাক। তার আশেপাশের লোকেরা সবাই তাকে ঈর্ষা করে, অর্থাৎ হিংসা করে। বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। ক্রমে ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকে স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। সে যখনই আসুক, কুমিস, চা, শরবত আর মাংস সবসময়ই হাজির। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। তাহলে দেখো এই লাইনগুলোর মধ্যে আমরা কি পাচ্ছি? ইলিয়াসের সম্পত্তির পরিমাণ বাড়তে থাকে, তার ফলে তার সঙ্গে ভালো লোকের সঙ্গে পরিচয় হয়। অতিথিরা তার বাড়িতে আসে, সকলকেই সে স্বাগত জানিয়ে অতিথিদের সেবা করে। কুমিস, চা, শরবত আর মাংস তার আতিথেয়তার মধ্যে থাকে। অতিথি এলেই একটা কিংবা দুটো ভেড়া মারা হয়। অতিথির সংখ্যা বেশি হলে ঘটকিও মারা হয়। এভাবেই ইলিয়াস তার অতিথিদের সেবা দান করে থাকে। ইলিয়াসের ২ ছেলে, ১ মেয়ে। তাহলে দেখো ইলিয়াসের কয় সন্তান? ৩ সন্তান। ২ ছেলে, ১ মেয়ে। সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত। গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েশি হয়ে উঠল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করল যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করল। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। তাহলে আমরা এই লাইনগুলোর মধ্যে থেকে কি জানতে পারলাম? ইলিয়াস যখন খুবই দরিদ্র ছিল, গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েশি হয়ে ওঠে। আয়েশি শব্দের অর্থ হলো আরামপ্রিয়, অলস। তাছাড়া বড় ছেলেটার মারামারিতে পড়ে মারা যায়। আর তার ছোট ছেলেটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করে আনে যে তার বাপ-মায়ের আদেশই অমান্য করতে শুরু করে। ফলে ইলিয়াস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কাদের তাড়িয়ে দেয়? তার ছোট ছেলে এবং তার ছেলের বউকে। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। কাকে দিল? ইলিয়াসের ছোট ছেলেকে। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ার কারণ কি? ইলিয়াসের ছোট ছেলে এমন এক ঝগড়াটে বউ বিয়ে করেছিল যে তারা তার বাপের আদেশ অমান্য করতে শুরু করে। তাই ইলিয়াস তার বাড়ি থেকে তার ছেলেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেয় এবং তাকে একটা বাড়ি, কিছু গরু ঘোড়া দেয়। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ে। তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু-মোষ না খেয়ে মরল। তারপর কিরমিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো, ততই তার শরীরে জোরও কমতে লাগলো। এমনকি এমনই করে ৭০ বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা। তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগি। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে।
মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। তাহলে এই লাইনগুলোর মধ্যে থেকে আমরা কি দেখতে পেলাম? দেখতে পেলাম ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেক মারা যায়। পরের বছর দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ কি? খাদ্যের অভাব। খড় না পাওয়া যাওয়ায় শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মারা যায়। তারপর কিরমিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে। এভাবে ইলিয়াসের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এমন করে ৭০ বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার যা কিছু শেষ সম্বল ছিল, পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং গৃহপালিত পশু সবগুলোকে বিক্রি করে একেবারে দুর্দশার চরমে নেমে যায়। সে একেবারে সর্বহারা হয়ে যায়। কে সর্বহারা হয়ে যায়? ইলিয়াস। তাদের সম্বলের মধ্যে শুধু থাকে কাঁধে একটা বোঁচকা। তাতে ছিল লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগী। তাহলে দেখো ইলিয়াসের স্ত্রীর নাম কিন্তু আমরা পেলাম। ইলিয়াসের স্ত্রীর নাম কি? শামসেমাগী। তাছাড়া বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে। তার মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে তখন সাহায্য করবার কেউ থাকে না। এখানে বৃদ্ধ দম্পতি বলতে কার কথা বলা হয়েছে? ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগীর কথা বলা হয়েছে। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। মোহাম্মদ শাহ কে? মোহাম্মদ শাহ ইলিয়াসের এক প্রতিবেশী। তার কার জন্য দুঃখ হলো? বুড়ো বুড়ি। এখানে বুড়ো বুড়ি হলো ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগী। সে নিজেও ধনী নয়, গরিবও নয়। তবে থাকতো সুখে। আর লোকও ভালো। এখানে কার কথা বলা হয়েছে? মোহাম্মদ শাহর কথা বলা হয়েছে। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। ইলিয়াসের অতিথি বৎসলতা বলতে আগে যে ইলিয়াস একটা সময় ধনী ছিল, সেই সময় অতিথিদের ইলিয়াস যেভাবে সেবা করত, সেই কথা স্মরণ করে মোহাম্মদ শাহর খুবই দুঃখ হয়। বলল, "ইলিয়াস তুমি আমার বাড়িতে এসে আমার সঙ্গে থাকো। বুড়িকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোয় গিরসা আমাদের তরমুজের ক্ষেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামসেমাগিও ঘটকিগুলোকে দুইতে পারবে, কমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পরা দেব।" তাহলে দেখো ইলিয়াস মোহাম্মদ শাহর বাড়িতে কোন কাজ করবে বলেছিল মোহাম্মদ শাহ? গিরসা তরমুজের ক্ষেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। আর তার স্ত্রী কি কাজ করবে মোহাম্মদ শাহর বাড়িতে? ঘটকিগুলোকে দুইতে পারবে, কমিজ তৈরি করবে। তারপর দেখো, আমি তোমাদের দুজনেরই খাওয়া পরা দেব। এছাড়া যদি কোনো কিছু লাগে বলবে, তাও দেব। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। এখানে প্রতিবেশী কে? এখানে প্রতিবেশী হলো মোহাম্মদ শাহ। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। প্রথমে কষ্ট হতো কেন? কারণ একটা সময় তারা মনিব ছিল, কিন্তু আজ তারা ভাড়াটে মজুরের মতো কাজ করে খেত। যতটা পারত কাজ করত আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহ লাভ হলো, কারণ নিজেরা একদম মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। এখান থেকে একটা প্রশ্ন হয় যে বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহর লাভ হয়েছিল কিভাবে? কারণ ইলিয়াস একটা সময় মনিব ছিল, অর্থাৎ মালিক ছিল। সব কাজই তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস ছিল না, সাধ্যমতো কাজ করত। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো। তারপর কুমিশে হাত দিল। মেঝেয় কম্বলের উপরে পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিজ পান করতে করতে গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল,
আচ্ছা এখানে গৃহস্বামী বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে গৃহস্বামী বলতে বাড়ির মালিক, গৃহকর্তা অর্থাৎ মোহাম্মদ শাহকে বোঝানো হয়েছে। দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল, তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, "আমি তাকে দেখিনি। কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি?" বিশেষত্ব এই যে, একসময় এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি বলল, "নিশ্চয়ই, না শুনবার জো কি?" লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। অথচ আজ তার কিছু নেই। আমার কাছে মজুরের মতো থাকে। আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই। অতিথি সব বিষয়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করল। ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একজন উপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায়। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে। কার ভাগ্যের কথা বলা হয়েছে? উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। কার জীবন সম্পর্কে? ইলিয়াসের জীবন সম্পর্কে। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো। আচ্ছা এখানে বাবাই কে? মোহাম্মদ শাহ ইলিয়াসকে বাবাই বলে সম্বোধন করত। তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করল, প্রার্থনা করল, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। এখানে কর্ত্রীটা কে? গৃহিণী বা গিন্নি, অর্থাৎ মোহাম্মদ শাহর স্ত্রীর কথাই কিন্তু এখানে সম্ভবত বলা হচ্ছে। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস এসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। এ বিষয়ে তিনি পুরোই সত্য বলতে পারবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পর্দার আড়াল থেকে শামসিমা গিয়ে বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করছি। সুখ খুঁজেছি, কিন্তু কখনো পাইনি। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর। যখন আমাদের কিছু নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। তাহলে দেখো এই লাইনগুলোর মধ্যে দিয়ে কি আ বোঝাতে চেয়েছেন? এই লাইনগুলোর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি, ইলিয়াসের স্ত্রী শামসীমাকে বলল যে ৫০ বছর ধরে তারা সুখ খুঁজেছে, কিন্তু কখনো পায়নি। মমসার বাড়িতে যখন তারা ভাড়াটে মজুরের মতো কাজ করছে, তখন তারা সত্যিকারের সুখ খুঁজে পেয়েছে। অতিথিরা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে। স্বামীও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি। কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। তাহলে দেখো, ইলিয়াসের স্ত্রী এবং ইলিয়াস
অর্ধ শতাব্দী অর্থাৎ 50 বছর ধরে সুখ খুঁজেছে। তারা যখন ধনী অবস্থায় ছিল তখন কিন্তু তারা প্রকৃত সুখ পায়নি। তারা সবকিছু হারিয়ে যখন তারা ভাড়াটে মজুরের মতো কাজ করেছে তখন তারা সত্যিকারের সুখের সন্ধান পেয়েছে। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? বলছি। যখন ধনী ছিলাম বুড়োর আর আমার এক মুহূর্তের জন্যও শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরে কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই, দুশ্চিন্তার অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দেই, কি উপহার দেই, যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেটে বেশি খেতে ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের ওপর কড়া নজর রাখি। সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর সেই ঘোড়াগুলোকে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়ল। রাত্রে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমোবার উপায় নেই, মনে দুশ্চিন্তা। ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো, ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া। সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আর একটা দুশ্চিন্তায়, এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটতো। সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। এই কথাগুলি কে বলছে? ইলিয়াসের স্ত্রী শামসে মাগি। তাদের মনে কোনো শান্তি ছিল না, অন্তরের কথা ভাববার সময় ছিল না, ঈশ্বরের প্রার্থনা করবার সময় ছিল না। তাদের দুশ্চিন্তা কেন? অতিথিরা এলে তাদেরকে কিভাবে আতিথেয়তা করবে, কি উপহার দিলে ভালো হবে, সেই নিয়ে দুশ্চিন্তা। তারপর ভাড়াটে মজুরদেরকে নজর দেওয়া, তাদেরকে বেশি কড়া নজরে রাখা, সেটাও পাপ। অনেক দুশ্চিন্তা, ঘোড়ার বাচ্চাগুলোকে গরু বাছুরটা নেকড়েতে নিয়ে গেল কিনা, কিংবা চোর এসে ঘোড়াগুলোকে নিয়ে পড়লো কিনা, সবসময় একটা দুশ্চিন্তা লেগেই থাকতো। তাই সুখী জীবন কখনো তারা বুঝতে পারেনি। আর এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি। কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই, লোকসান নেই। বাড়িতে এলেই খাবার ও কুমিজ পাই। শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে। আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে। সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। অতিথিরা হেসে উঠল। এইসব কথা শোনার পর অতিথিরা হেসে ওঠে। কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম। কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য, পবিত্র গ্রন্থে লেখা আছে।
শুনে অতিথিরা ভাবতে বসলো। এখানে পবিত্র গ্রন্থ বলতে আহ, কোরআনের কথা বলা হয়েছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। কোন কথা শুনে? ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রীর কথা শুনে। তারা বলেছিল তারা 50 বছর ধরে সুখ খুঁজেছে কিন্তু সুখ পায়নি। সবশেষে তারা যখন ভাড়াটে মজুরের মতো কাজ করেছে তখন তারা সত্যিকারের সুখ পেয়েছে। এই কথা শুনেই তারা ভাবতে বসলো। তাহলে আমরা এই যে গল্পটাই আমরা কি শিখলাম? আসলে লেখক আমাদের কি বোঝাতে চেয়েছেন? এই গল্পটায় আমরা জানলাম জীবন শুধু সুখের ও ভোগের জন্য নয়। জীবনের প্রকৃত প্রয়োজন শান্তি। ধনসম্পদ ও প্রতিপত্তি অশান্তির কারণ। দায়িত্ব মুক্তিতে ঈশ্বর সাধনা ও প্রিয় সঙ্গ যাপনে আসল শান্তি মেলে। এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।